তো প্রসঙ্গ বিন্দু প্রসঙ্গ কাঠামো যে বিষয়টা আসতেছে খুবই সিম্পল একটা বিষয়। আমরা কোনো একটা জিনিসের সাথে তুলনা করি সবকিছু। যে কোনো জিনিস যদি মনে করো হচ্ছে তোমার একটা কোনো বন্ধু আছে যে ভালো পড়ালেখা করে, তার ক্ষেত্রে কি করা হয়? তোমাকে তুলনা করে না যে ও ভালো পড়ালেখা করে তুই কেন পড়ালেখা করিস না, এরকম একটা তুলনা করা হয়। ঠিক সেরকম ভাবে যে তোমার আমাদের এইখানে যে কোনো জিনিস নিয়ে যখন আমরা আলোচনা করতেছি, যে কোনো বস্তু, এখানে একটা ঘর হইতে পারে, এখানে একটা ঘর হইতে পারে, সো যেটাই বলি না কেন, আমি যদি একটা ঘর বলি, সো সেই ঘরের অবস্থানটা কোথায়? সো এই জিনিসটার জন্য আমরা কি করতে পারি, যে কোনো একটা জিনিসের সাথে প্রসঙ্গ বিন্দু হিসাবে ধরি এবং খেয়াল রাখতে হবে এই প্রসঙ্গ বিন্দুর উপর আসলে অবস্থানটা ভ্যারি করবে। ভ্যারি করবে কেন? আমি যদি এখন বলি এটা হচ্ছে মনে করো আমার বাসা, সো আমি যদি বলি এর অবস্থান আমি বের করতে চাচ্ছি কার সাপেক্ষে, প্রসঙ্গ বিন্দু যদি আমি একটা ধরি আমার স্কুল, সেই ক্ষেত্রে একটা ভিন্ন দূরত্ব, মনে করো এইখানে হচ্ছে আমার স্কুল, সরি এইখানে হচ্ছে মনে করো আমার স্কুল, এইটা একটা আলাদা বিষয়। আর যদি আমার এখানে কলেজের বিষয়টা আসে, সেটা একটা আলাদা বিষয়। তো দেখো আমার জিনিস হচ্ছে দুইটা প্রসঙ্গ বিন্দু আলাদা জিনিস। এখন দেখো প্রসঙ্গ বিন্দুর ক্ষেত্রে আসলে কিন্তু আমরা স্কুল কলেজকে নেই না, নর্মালি যে কোনো একটা পয়েন্ট হিসাবে নিই, যে কোনো একটা পয়েন্ট, বিন্দু মানে পয়েন্ট যায় না, বিন্দু মানে পয়েন্ট। যখন আমরা কোনো বিন্দু না নিয়ে কোনো বস্তু নিয়ে কথাবার্তা বলতেছি, অর্থাৎ কোনো স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, তখন আমরা সেটাকে প্রসঙ্গ কাঠামো বলি। প্রসঙ্গ বিন্দু জাস্ট হচ্ছে কি, মনে করো যে কোনো একটা জিনিসের সাথে আর একটা জিনিসের অবস্থানটা জানতে হবে। এবং দেখো তোমরা বলতে পারো যে ভাই এইসব ডেফিনেশন বোঝার দরকার নেই, বোঝার পরে তোমরা আসলে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস আমি তোমাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করবো। এই জিনিসটা যদি বোঝো, এরপরে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে আমরা ডিটেলসে কথাবার্তা বলবো। তো দেখো আমি যদি একটা বিন্দুর কথা বলি, সেই বিন্দুর সাথে যদি যে কোনো কিছু বিন্দুকে যদি আদর্শ বিন্দু ধরে কোনো কিছু অবস্থান নির্ণয় করি, তাহলে সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। বাট এখানে যদি কোনো একটা বস্তুর সাপেক্ষে কোনো কিছু তুলনা করি, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। মেন কথা শেষ। আবার একটা জিনিস তোমরা মনে রাখতে পারো, প্রসঙ্গ বিন্দুর মানে তোমার যদি বলা হয় এর একটা অল্টারনেটিভ শব্দ আছে, এই শব্দটা কি কেউ বলতে পারবা? প্রসঙ্গ বিন্দুর আসলে অল্টারনেটিভ একটা শব্দ আছে, এই শব্দটা কি কেউ বলতে পারবা? প্রসঙ্গ বিন্দুর একটা অল্টারনেটিভ শব্দ আছে, সেটা হচ্ছে মূল বিন্দু। সেটা হচ্ছে মূল বিন্দু বলা হয় প্রসঙ্গ বিন্দুকে। সো এখন দেখো আমরা এটার একটু ডিটেইলসে যাওয়ার চেষ্টা করি। আমি বললাম যে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু প্রসঙ্গ কাঠামোর উপর কি ডিপেন্ড করতেছে, তোমরা সবাই একটু এখানে জানার চেষ্টা করবা। মনে করা হচ্ছে তোমার যদি এরকম একটা বৃত্তাকার পথ আছে, সেই বৃত্তাকার পথে এই যে একটা তোমার বিন্দু হচ্ছে এ। সো এই এ বিন্দু থেকে তুমি বৃত্তাকার পথের এ বিন্দু থেকে ধরলে তুমি যদি এইখানে আসো, এই যে বি বিন্দুতে আসো, তাহলে তোমার দূরত্ব কতটুকু আসলে? দেখো প্রসঙ্গ বিন্দু হচ্ছে এ, বি বিন্দুতে আসলে তুমি, সো এখানে তোমার দূরত্ব কতটুকু এবং হচ্ছে তোমার আসলে সরণ কতটুকু। সো এই যে জায়গাটা আসতেছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জায়গা, আমাদের ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু এই জিনিসটা আইডেন্টিফিকেশন প্রয়োজন। আমরা যদি এগুলাকে একটু পেঁচানোর চেষ্টা করি, তখন কিভাবে করা হয়, যে তোমার মনে করো এইভাবে আসলো, সো তুমি মনে করো এ বিন্দুতে ছিলে, এখানে বি বিন্দুতে আসলে, তো তখন বললো যে তোমার দূরত্ব কতটুকু হয়েছে, তারপর হচ্ছে তোমার আসলে সরণ কতটুকু হয়েছে। তো এই জিনিসগুলো আমরা একটু বের করার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে কি করতে পারি, একটা হচ্ছে কি খুবই সিম্পল, যারা বুঝো সরণ আসলে কি একটা ভেক্টর রাশি এবং দূরত্ব হচ্ছে কি কোনো ভেক্টর না, এটা স্কেলার রাশি। ভেক্টর রাশি আর স্কেলার রাশির ক্ষেত্রে তোমাদের একটা সিম্পল কথা মনে করা দিই, তোমরা একটা ভুল ডেফিনেশনের সাথে অনেকেই পরিচিত, বিশেষ করে বাইরের ব্যাচের স্টুডেন্টরা। সেটা হচ্ছে কি তোমরা বলো যে যে জিনিসের আসলে তোমার মান এবং দিক আছে তাদেরকে ভেক্টর রাশি বলা হয়, এবং যে জিনিসের মান এবং দিক নেই সেই জিনিসকে হচ্ছে তোমার স্কেলার রাশি বলা হয়। এটা খুবই একটা বাজে ধরনের তোমার আসলে সংজ্ঞা। বলতে হবে যার আসলে দিকের মানের প্রয়োজন আছে, কোন একটা জিনিসকে যদি তুমি পুরোপুরি ভাবে এক্সপ্লেন করতে চাও, মানের প্রয়োজন আছে, প্রয়োজন এবং দিকের প্রয়োজন নাকি আছে, দিকের প্রয়োজন। সব জিনিসেরই দিক থাকতে পারে, সব কিছুরই দিক থাকতে পারে, বাট দিকের প্রয়োজন কিনা। মনে করো জিনিসটা আসতেছে কি, তুমি তোমার বাসা থেকে, তুমি তোমার বাসা থেকে এইখানে একটা জায়গায় গেলে এবং এখানে রাস্তা একটা রাস্তায় আছে, এখানে একটা রাস্তায় আছে, তো তুমি বললে এটা হচ্ছে 4 কিলোমিটার। এখন এইখানে আসলে তোমার এক্সপ্লেন করার জন্য দিকের কোনো প্রয়োজন পড়তেছে না, বাট তুমি যখন মনে করো হচ্ছে তোমার বাসা থেকে স্কুলে যাচ্ছ, স্কুলে যাওয়ার জন্য অনেকগুলা পথ আছে, অনেকগুলা পথ আছে, আবার এরকম ভাবেও কেউ যাইতে পারে।
সো এই পদগুলোর মধ্যে তুমি কোনটা অবলম্বন করছো সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমার আসলে দিকের প্রয়োজন, এবং এই দিকটা হচ্ছে যখন আমার আসলে কখন দিকের প্রয়োজন যখন হচ্ছে তখন সেটাকে আমরা স্কেলার রাশি বলতেছি। কেননা এখানে সরণের মান এই পদে যাও, এই পদে যাও, এই পদে যাও, এই পদে যাও, যে পদে যাও না কেন সেম। সরণ কার উপর ডিপেন্ড করে? মনে রাখবা, সরণ হচ্ছে অলওয়েজ আদি বিন্দু এবং শেষ বিন্দুর উপর ডিপেন্ড করে, নাকি কোন পথ অবলম্বন করা হয়েছে সেটার উপর না। এরকম একটা কনসেপ্টের সাথে তোমরা আবারও পরিচিত হবে, যারা সেকেন্ড ইয়ারে হয়তো কয়েকজন ক্লাস দেখতেছো তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের কনসেপ্ট আশা করি জানো। সো সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি হয়, এটা আসলে পথের উপর ডিপেন্ড করে না, অসংরক্ষণশীল বল পথের উপর ডিপেন্ড করে। সো এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা না বুঝলে কোনো প্রবলেম নাই, এটা মাথা ঘামায় না। সো আচ্ছা, আমাদের এইখানে খেয়াল করতে হবে। সো আমাদের এখানে প্রসঙ্গ বিন্দুর কথাটা কেন বললাম? সো প্রসঙ্গ বিন্দু যেটা আসতেছে, আমাদের যে আদর্শ যে বিন্দুটা আমরা ধরে নিয়েছি সেটা কিন্তু ম্যাটার করতেছে। যদি তুমি এই বিন্দুটাকে এখানে নামায় নিয়ে আসতে, দেখো তুমি যদি সরণ বের করতে চাও এ থেকে বি সরাসরি যোগ করবা, যদি এইখান থেকে যদি এ থাকতো তাহলে এখান থেকে যোগ করতে, তাই তো? এখন খেয়াল রাখতে হবে, তুমি যদি দূরত্বের কথা বলো, দূরত্বের কথা বললে কি হবে, টোটাল পথটা হবে, এই টোটাল পথটা হবে। এখন আমাদের সরণ আর এই দূরত্বের কনসেপ্টটা তো মোটামুটি আমরা একটু বুঝি। এখন আমি যদি এটাকে জটিল করতে চাই, সেটা কিভাবে করা হয়, সেটার ক্ষেত্রে তোমাকে সিম্পলি বলবে একটা বৃত্তাকার পথ তুমি সম্পূর্ণরূপে ঘুরে আসলে তোমার সরণ কত। সম্পূর্ণরূপে ঘুরে আসা মানে তুমি এখান থেকে যাত্রা শুরু করলে এই পথ অবলম্বন করে এই জায়গা ফেরত আসলে, তাহলে দেখো আদি বিন্দু আর হচ্ছে তোমার শেষ বিন্দু সেম, কত হবে? সরণ হবে 0, সরণ ইজ ইকুয়াল টু 0। যদি বলা হয় দূরত্ব, দূরত্ব ইজ ইকুয়াল টু হবে 2 পাই আর, দূরত্ব ইজ ইকুয়াল টু হবে 2 পাই আর। আচ্ছা, তো এখানে দেখো সরণ দূরত্ব লিখতে হবে কত? 2 পাই আর। এবার আমি যদি তোমাকে কখনো এইটা যদি কমপ্লেক্স প্রশ্ন একটু করতে চাই ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য, সেটা ক্ষেত্রে কমপ্লেক্স প্রশ্নটা কি হবে? মনে করো তোমাকে এখানে বলে দিল যে হচ্ছে এইটার মান হচ্ছে তোমার ধরলো যে এটার মান এই যে যতটুকু জায়গা আছে এই জায়গাটুকুর মান বলে দিল আর, আর দিল। তোমার যদি একটু দেখতে সমস্যা ছোট মনে হয় তাহলে বলে দিচ্ছে আমাকে, এই জায়গাটুকুর মান বলে দিল আর, এবং বললো এই পথ, এই পথ আর এই পথ টোটালি সেম, টোটালি সেম, এটাও তাহলে আর, এটাও তাহলে আর, এই পথটুকু। তোমাকে এখন বলা হইলো তাহলে বলো এখানে সরণ কত, সরণ কত এবং হচ্ছে দূরত্ব কত, কিভাবে বের করবা? বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র আমরা শেখার চেষ্টা করবো। আমরা হচ্ছে খুবই স্মল লেভেলের থেকে যাচ্ছি, যেটা একদমই বেসিক, তোমরা সবাই পারো। আমরা ইন্টারেস্টিং জায়গাগুলো আস্তে আস্তে যাবো। সো এইখানে দেখো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ 2 পাই আর। এবার দেখো তোমার যেটা আসতেছে কি যে, আচ্ছা সো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, সরণ কত দূরত্ব কত আমরা যেটা বের করতে চাই। সরণ কিন্তু তোমরা কোনো কিছু না চিন্তা ভাবনা করে এইটা যদি এ বিন্দু ধরো, এটাকে যদি বি বিন্দু ধরো, তুমি একদম শুরু এবং শেষের বিন্দুর দূরত্বটা বের করবা, কত আসবে? 3 আর আসবে। এখন তোমার যদি সরণ বের করার কথা বলে, সরি দূরত্বের কথা বলে, দূরত্বের ক্ষেত্রে কি তুমি যে পথ অবলম্বন করে গেছো টোটালটা হিসাব করতে হবে। কিভাবে বের করবে বলো? এইটাকে তুমি একটা বৃত্ত কল্পনা করতে পারো না, এইটাকে একটা বৃত্ত কল্পনা করতে পারো, এটাকে একটা বৃত্ত কল্পনা করতে পারো। এখন দেখো তাহলে এটাকে তুমি বৃত্তের ব্যাস বলতে পারো। আর সো আমি যদি আর হচ্ছে বৃত্তের ব্যাস হয়, সরি ব্যাস হয়, যদি ব্যাস ইজ ইকুয়াল টু যদি 2 মানে সরি আর হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর বাই 2 হবে। ঘটনাকে বুঝতে পারতেছি আমরা? সরি, আমার আসলে আজকে সেই তোমার এই ডাস্টারটা সরি পরিষ্কার করতে যেটা সেটা তো কই রাখছি আমি বুঝতে পারতেছি না। ওকে, সো দেখো আমরা ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর বাই 2 জানলাম। এবার আমি বের করতে পারবো না এই অর্ধেক পথটা কতটুকু। পুরা যদি বৃত্তাকার পথের কথা বলা হতো আমি বলতাম 2 পাই আর, তাই তো? যদি আমি বলি হচ্ছে অর্ধ বৃত্তাকার পথ তাহলে কত হবে? পাই আর হবে। আরটা কি? ব্যাসার্ধ। বাট এখানে ব্যাসার্ধ কি আর বাই 2 না, সো পাই আর বাই 2, এটা হচ্ছে এই পথটুকু।
তাহলে দেখো এটার ক্ষেত্রেও যেহেতু তোমার আর তোমার ব্যাসটা সেম, সো এটার ক্ষেত্রেও কি হবে পাই আর বাই 2, আরেকটা কি আছে, আরেকটা পাই আর বাই 2 আছে। সো ইজিলি বের করে ফেলবা 3 ইনটু পাই আর বাই 2, এটাই হবে আমাদের সরণ। বা যদি আমি বলি দূরত্ব, যদি সরণ বলি তাহলে এটা হবে। এটা হচ্ছে সিম্পল টাইপ অফ জিনিসপত্র ছিল, আমরা এগুলা একটু জটিলে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা তোমাদের আসলে হ্যাঁ সরণ 3R, মহসিন কবির রাফি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, সো আমরা একটু ডিটেইলসে যাব, আমরা ডেপথের বেশ কিছু, ওই যে তোমাদের মধ্যে একটা বন্ধু আসলে আমাদেরকে জানাইছিল যে হ্যাঁ ওই ডিফারেন্সিয়েশন যে ক্যালকুলাসের বিষয়গুলো আছে তোমাদের বেগের ক্ষেত্রে অন্তরীকরণের একটা কনসেপ্টে আলোচনা করা হয়, সেখানে তোমরা একটু জানতে চাইছিলে, আমরা ওটা আলোচনা করব, অবশ্যই আলোচনা করব, এটা কোনো সন্দেহ রাখো না, এবং ওইখানে আশা করি আর প্রবলেম থাকবে না তোমাদের। আচ্ছা এবার দেখো আসতেছি আমাদের এরপর। আচ্ছা এত বেশি মেসেজ দিচ্ছে তোমাদের আসলে বন্ধু বান্ধব, আজকে যে আমি যে 50 জনকে আমার সাথে যোগাযোগ করতে বলছিলাম, সেই 50 জনের জন্য আসলে তোমাদের মানে টোটাল মেসেজ আসছে মনে হচ্ছে 250 বা 290 জনের মতো মেসেজ দিছে, এবং মেসেজ রিকোয়েস্ট হয়ে গেছে, এই জন্য সব এরকম ভাবে আসা শুরু করছে, ঠিক আছে? সো এবার দেখো আমরা প্রসঙ্গ কাঠামোর কথা যেটা বলছিলাম, এটার প্রকার ভেদে যায়। আমি একটু সাউন্ডটা কমাই দিই, সরি। প্রসঙ্গ কাঠামো, এবার ঠিক আছে। সো প্রসঙ্গ কাঠামো যেটা আসতেছে এটার একটু ডিটেইলসে যাই। প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কি আসতেছে, আমরা এটাকে মেইনলি কত দিকে বিস্তৃত তার উপরে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা কি হচ্ছে একমাত্রিক, এগুলার এক্সাম্পল গুলো ভেরি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনেও আসে এবং তোমার একাডেমিক পরীক্ষাগুলো আসে। একমাত্রিক, দ্বিমাত্রিক, এই একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিকের উদাহরণগুলো যেগুলো এক্সাম্পল আছে এগুলো আমরা ভালোভাবে জানি। সো ত্রিমাত্রিক, আমরা একটু লিফট নিয়ে আলোচনা করবো আজকে। লিফটের যে আপেক্ষিক ত্বরণ নিয়ে ওই কনসেপ্টটা নিয়ে আমরা একটু ক্লিয়ার করবো, ওকে? তো দেখো একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক যেটা আসছে, একমাত্রিক মানে কি, যে কোনো একটা পথ বরাবর, আমরা বেগ নিয়ে, আমাদের গতিটা কি গতিবিদ্যা, সো বেগ নিয়ে কথা বলতেছি, একটা নির্দিষ্ট পথ বরাবর। দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি, মনে করো দুইটা দিকে, মানে দুইটা দিকে কিভাবে একই সাথে কি দুইটা দিকে যাওয়া যায়? মানুষ কি মনে করো হচ্ছে সামনের দিকেও হাঁটতেছে পিছনের দিকেও হাঁটতেছে, এটা সম্ভব? আবার মনে করো হচ্ছে তোমার সামনের দিকেও হাঁটতেছে আবার পূর্ব দিকেও হাঁটতেছে, মনে করো এটা যদি তোমার হচ্ছে পশ্চিম হয়, এটা হচ্ছে মনে করো হচ্ছে দক্ষিণ, তো মানুষ কি হইতে পারে যে পশ্চিম দিকে হাঁটতেছে দক্ষিণ দিকে হাঁটতেছে? এটা তো পসিবল না। বাট এটা পসিবল যে তোমার এ মাঝ বরাবর পথে যেতে পারে, এটা হচ্ছে দ্বিমাত্রিক বলা যেতে পারে। একমাত্রিকের ক্ষেত্রে শুধুমাত্র যদি পূর্ব বরাবর যায়, শুধুমাত্র যদি দক্ষিণ বরাবর যায়। ত্রিমাত্রিকের ক্ষেত্রে কি, এর আর একটা ডাইমেনশন যেটা আমরা দেখাই এইখানে, এটাকে আসলে অনেকটা ঘরের এই যে কোণাটা আছে এই কোণাটাকে ঘরের কোণার মতো বিবেচনা করবা। আমাদের ঘরের যে কোণাটা থাকে না, যে তোমার আসলে এখানে একটু দেখো, এইটাকে আসলে ঘরের কোণার সাথে বিবেচনা করবা। এখানে প্রত্যেকটা কোণ আসলে তোমার কত হয়, 90 ডিগ্রি হয়। সো এইখানে যে বিষয়টা আছে ত্রিমাত্রিক কেমন হয়, আমি তোমাদেরকে এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবা ইজিলি। এক্সাম্পলের ক্ষেত্রে দেখো, নরমালি কিন্তু একমাত্রিক গতি পাওয়া টাফ, আমরা একমাত্রিক গতি ওইভাবে পাই না। কিভাবে দেখো, আমরা নরমালি যে কোনো জিনিসে যদি গতি বলতে চাই, আচ্ছা একটা গাড়ি সোজা রাস্তা চলে যাচ্ছে, তো এই সোজা রাস্তায় চলে গেলেও এটাকে তুমি এক হিসাবে কিন্তু বলতে পারো যে আচ্ছা অন্য একটা জিনিসের সাথে এটা বাঁকা পথে যাচ্ছে, অন্য একটা কাঠামোর বিবেচনায়। এটা না বুঝলেও বলি, তুমি যখন একটা উপরের থেকে কোনো জিনিস পড়তেছে, উপরের থেকে যখন কোনো একটা জিনিস পড়তেছে, সেটা ক্ষেত্রে হয় কি বাতাসের বাধা সামনের দিকে থাকে, তো জিনিসটা আসলে নরমালি দেখা যায় এইভাবে পড়তেছে, জিনিসটা দেখতে বাস্তবে কেমন হয়, এইভাবে পড়তেছে। তুমি যে কোনো একটা ছাদে যে তুমি যদি একটা কোনো ধরনের সাদা কাপড় বা যে কোনো ধরনের তোমার আসলে কাপড় জাতীয় জিনিস বা অন্য এরকম টাইপ অফ কিছু একটা জিনিস ছেড়ে দেখো, দেখবা এরকম একটা পথ অবলম্বন করতেছে। এটা কেন? কারণ সোজা বরাবর আসতে চাচ্ছিল, কিন্তু বাতাসের বাধার কারণে তোমার এই বরাবর চলে গেছে। মানে জিনিসটা বুঝো না, লোভ দিবে তোমার যদি হচ্ছে এই বরাবর তোমার হচ্ছে বস্তুটার বেগ তুমি দিছিলে এবং এই বরাবর বাতাসের বেগ, সো মাঝ বরাবর যাচ্ছে। এটা যারা বুঝো আশা করি বুঝার কথা, তোমরা তো ভেক্টর পড়ছো, ভেক্টর নিয়ে আমি খুব একটা ডিটেলস আলোচনা করিনি, কারণ কলেজে আসলে ভেক্টর নিয়ে খুব ডিটেলসে কথাবার্তা বলা হয়। এবার দেখো আমাদের এখানে যদি আমরা বাতাসের বাধাকে উপেক্ষা করি, বাতাসের যে বেগটা আছে এটাকে যদি আমি উপেক্ষা করি, তাহলে কিন্তু পাওয়া পসিবল। এটা কার ক্ষেত্রে হয়? এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। সো এটাকে তুমি কিন্তু একটা কি বলতে পারো, একমাত্রিক বলতে পারো প্রসঙ্গ কাঠামো। অভিকর্ষ যে বেগটা আছে এটাকে তুমি কিন্তু একটা একমাত্রিক বলতে পারো।
দ্বিমাত্রিকে যদি বলা হয়, দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি, তুমি মনে করো একটা ফুটবল নে মাঠ বরাবর আড়াআড়ি বরাবর দৌড়াচ্ছ, যদি বলছিলাম না ফুটবলে এই যে তোমার দৈর্ঘ্য, এই যে হচ্ছে প্রস্থ, মাঠ বরাবর তুমি দৌড়াচ্ছ, হয়ে গেল কাজ। এবং ত্রিমাত্রিকের ক্ষেত্রে কি, মনে করো একটা প্লেন উঠতেছে, সো প্লেন দেখো, প্লেন সামনেও আগাচ্ছে, উপরেও যাচ্ছে, আবার পাশ বরাবরও যাচ্ছে। সো এখানে জিনিসটা বিবেচনা করো, এটা একটা প্লেন, সো প্লেনটা কি হচ্ছে, তো মনে করো এই বরাবর গেল, এই বরাবর গেল, তাহলে কি হচ্ছে দেখো, এ কিন্তু এই সামনে বরাবর কিছুটা আগাইছে, এই বরাবর কিছুটা আগাইছে, এবং উপর দিকেও কিছুটা আগাইছে। তো দেখো সামনে বরাবর কিছুটা আগাইছে, আবার এই পাশ বরাবর কিছুটা সরে গেছে, এইখানে ছিল পাশে সরে গেছে, আবার সামনে আগাইছে, আবার কিছুটা উপরেও উঠছে। যদি আমি দেখতাম তোমার হচ্ছে কি, এই যে আমার প্লেনটা আছে, যদি এই সোজা বরাবর না যে মাঝ বরাবর চলে যেত, উপরে না উঠে, তাহলে বলতাম কি দৈর্ঘ্য বরাবর কিছুটা গেছে, প্রস্থ বরাবর কিছুটা সরছে, কিন্তু এটা উপরে উড়ে যাচ্ছে, তখন কিন্তু ত্রিমাত্রিক হয়ে যাচ্ছে। আশা করি আমরা বুঝতে পারছি জিনিসটা, ঠিক আছে। সো এবার দেখো, আচ্ছা, সো এইখানে দেখো আমরা যেটা আসতেছি, আমরা আবার একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এগুলো নরমাল কথাবার্তা ছিল, এখন আমাদের মেন কথাবার্তা আসতেছে, সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো এবং হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। সো দেখো এটা কার উপর ডিপেন্ড করে হচ্ছে, সেটা হচ্ছে গতির উপর। সো আমরা প্রসঙ্গ কাঠামো যদি গতির উপরে ক্লাসিফাই করতে চাই, গতির উপর ভিত্তি করে, গতির উপর ভিত্তি করলে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হচ্ছে অজড়, অজড় প্রসঙ্গ কাঠামো। সো এই দুইটা একটু বা ডিটেইলসে যাই। জড় প্রসঙ্গ কাঠামো মানে কি, সেটা বলতে বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে যেটা আসতেছে, যে তোমার ভেরি ইম্পর্টেন্টলি খেয়াল রাখতে হবে, জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্টলি খেয়াল রাখতে হবে, আমরা বেগের পার্থক্যের কথা বলতেছি বা বেগের পরিবর্তনের কথা বলতেছি, শুধুমাত্র বেগের কথা বলতেছি না। সো বেগ আসলে, এটার কথা সিম্পল মনে রাখবা, একটাই কথা, বেগ অপরিবর্তিত থাকবে বা বেগ ধ্রুবক থাকতে হবে, এটাই হচ্ছে একটা মাত্র সত্য। এখন দেখো বেগ ধ্রুবকের ভেতরে দুইটা ঘটনা ঘটতে পারে, কি কি, বেগ তোমার আসলে শূন্য, আচ্ছা বেগ শূন্য থাকলে কি বেগ ধ্রুবক বলা যায়? অবশ্যই। কোনো একটা জিনিস স্থির রয়েছে, ঠিক আছে, এখন আমি বললাম এর বেগ হচ্ছে শূন্য, 2 মিনিট পরে বললাম এটা স্থির আছে, বেগ বললাম শূন্য, তারপরে বেগ কি পরিবর্তন হয়েছে? যেহেতু হয়নি, তাহলে বলতে পারি এই ক্ষেত্রে বেগটা ধ্রুবক। সো বেগ ধ্রুবক দুই ভাবে হইতে পারে, এক হচ্ছে কি বেগ শূন্য, আর একটা হচ্ছে কি বেগ যে কোনো মানে কিন্তু মান পরিবর্তন হচ্ছে না। সো মান পরিবর্তন হচ্ছে না, ভি ধ্রুবক আছে মানে মান পরিবর্তন হচ্ছে না, ভি এর মান পরিবর্তন হচ্ছে, ধরো মনে করো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ধরো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এবার হচ্ছে বেগ শূন্য যেটা আসতেছে, সো এটা ক্ষেত্রে 0 মিটার পার সেকেন্ড, অলওয়েজ 0 মিটার পার সেকেন্ড, বাট এটা ক্ষেত্রে যদি 6 মিটার পার সেকেন্ড হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। সো বেগ ধ্রুবকের ক্ষেত্রে কি আছে, বেগ শূন্য হইতে পারে, আবার যে কোনো স্থির বেগেও হইতে পারে। তাহলে দেখো কোনো একটা প্রসঙ্গ কাঠামো যদি স্থির বেগে গতিশীল থাকে, স্থির বেগে মানে কি হইতে পারে সে অলওয়েজ 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, অথবা অলওয়েজ সে স্থির আছে। সো দুইটা ক্ষেত্রে, এখন দেখো দুইটা ক্ষেত্রকে কিভাবে বলতে পারি, বেগের পরিবর্তনকে কি বলা হয়, বেগের পরিবর্তনকে বেগের পরিবর্তনই বলা হয়, কিন্তু বেগের পরিবর্তনের যে হার আছে সেটাকে আমরা ত্বরণ বলি। সো বেগের যেহেতু পরিবর্তন হচ্ছে না এখানে, তার মানে বলতে পারি ত্বরণ শূন্য, এটা একটা ভালো কথা, ত্বরণ শূন্য হবে, তাহলে এটা একটা ভালো কথা। ওকে, এখন দেখো তোমরা বললে যে ভাই তাহলে মন্দন, মন্দনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা। ত্বরণই দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ ত্বরণ আর একটা হচ্ছে নেগেটিভ ত্বরণ। নেগেটিভ ত্বরণে আমরা একটা আলাদা নাম দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে তোমার মন্দন। সো ত্বরণ মন্দন যেটাই বলো না কেন থাকবে না, সেটা শূন্য হইতে হবে। অজড়ের ক্ষেত্রে জাস্ট এর অপোজিটটা, অর্থাৎ বেগ থাকতে হবে, বেগের পরিবর্তন, সরি বেগ থাকতে হবে না, বেগ থাকলে তো এটা জড় প্রসঙ্গ কাঠামো হইতে পারে, বেগ জাস্ট ধ্রুবক থাকতে হবে। অজড়ের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার জাস্ট মনে রাখতে হবে বেগ থাকুক আর না থাকুক যেটাই হোক না কেন, একটাই কথা, বেগের পরিবর্তন হইতে হবে, বেগের পরিবর্তন হইতে হবে, পরিবর্তন হওয়া মানে ত্বরণ থাকবে। সো ত্বরণ থাকবে, ত্বরণ থাকবে। এখন তোমরা বলবা যে ভাইয়া এইগুলো নিয়ে এখানে আলোচনা করে লাভ কি, তোমাদের বইতে যে ইনফরমেশন গুলো দিছে তোমার আসলে ওই ইনফরমেশন গুলো বুঝতে পারার কথা না। আমার যতটুকু বুঝি আমি,
তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তারা বুঝবা না। ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ক্ষেত্রে কেন বুঝবা না, সেটা ক্ষেত্রে হচ্ছে তোমরা জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় যে প্রসঙ্গ কাঠামোর কথাবার্তা আসতেছে, এটার ক্ষেত্রে জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামোর যে কনসেপ্ট আসতেছে, এটার ক্ষেত্রে আসলে মূলত ডিটেলসে কথাবার্তা হয় যখন তোমরা আসলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে অষ্টম অধ্যায়ে যাবা, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। সেখানে আসলে কি দেখানো হয় যে কোনো একটা জিনিসের ভর পরিবর্তন করা যায়, যে কোনো একটা জিনিসের আকার পরিবর্তন করা যায়, যে কোনো একটা সময়ও পরিবর্তন করা যায়। মানে তোমার রুমের ভিতরে 2 মিনিট যতটুকু সময়, আর একটা কোথাও যায় তোমার যদি রাস্তার পরে যাও, রাস্তার পরে 2 মিনিট আরো বেশি সময়। এটা একটু অবাস্তব মনে হচ্ছে, বাট এটা পসিবল। সো এই যে ঘটনাগুলো ঘটে, এটা কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামোর কারণে ঘটে থাকে। এই জিনিসগুলো না তোমরা যখন ওইখানে যাবা তখন ভালোভাবে জানতে পারবা। আপাতত এইটুকু মনে রাখতে হবে, একটা প্রসঙ্গ কাঠামো যদি তোমার ত্বরণ শূন্য হয়, অর্থাৎ বেগের পরিবর্তন না হয়ে থাকে, জড় প্রসঙ্গ কাঠামো। যদি তোমার এখানে প্রসঙ্গ কাঠামো যদি ত্বরণ থাকে অর্থাৎ বেগের পরিবর্তন হয়, তাহলে এটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন দেখো, অজড় প্রসঙ্গ কাঠামো আমরা নরমালি তেমন একটা আলোচনা করি না। ওই যে বললাম আধুনিক পদার্থ বিজ্ঞানে গেলে আলোচনা করব। এখন আমরা কি নিয়ে আলোচনা করি? জড় প্রসঙ্গ কাঠামো। এবং আমরা এখানে কোন সূত্রগুলোর সাথে পরিচিত? নিউটনের সূত্রগুলো নিয়ে। সো নিউটনের যে সূত্র নিয়ে আমরা আলোচনা করি নরমালি ফার্স্ট পেপার বইতে, সো নিউটনের সূত্রগুলো কিন্তু জড় প্রসঙ্গ কাঠামোতে কি অ্যাপ্লিকেবল। জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা পসিবল, কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা পসিবল না। সো আমরা দেখো, নিউটনিয়ান বলবিদ্যা একটা জগৎকে বলা হয় যে জায়গা পর্যন্ত নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যায়। নর্মাল সেন্সে আমাদের লাইফে আমরা নিউটনের সূত্র অ্যাপ্লাই করি, কাজেও দেয়। এখন এই সূত্র যে অ্যাপ্লাই করা যাচ্ছে, এটা আসলে চিরায়ত বলবিদ্যা বলা হয়। যে বলবিদ্যাটাকে আবার তোমার কি হচ্ছে, তোমার বলতে পারো একটা ফিজিক্সকে তোমার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। ফিজিক্সকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। সেই ভাগের ভিতরে একটা হচ্ছে যেখানে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে, মানে নর্মাল কেসে আমরা আশেপাশে যা কিছু দেখি সবকিছুতে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে চিরায়ত বলবিদ্যা। যেহেতু এখানে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যায়, এর একটা সুন্দর নাম দেওয়া হয়েছে নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনের প্রতি সম্মান রেখে। আধুনিক পদার্থবিজ্ঞান যেটা আসে, সেখানে মূলত হচ্ছে আমরা অজড় কাঠামো নিয়ে আলোচনা করি, এবং সেখানে দেখতে পারি যে নিউটনের সূত্র অ্যাপ্লাই করা যায় না। কার সূত্র অ্যাপ্লাই করি আমরা? ওইখানে আইনস্টাইনের সূত্র দুটো, এরকম বেশ কিছু সূত্র আছে যেগুলোর সাথে আমরা পরিচিত হব পরবর্তীতে। আপাতত যারা আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছি, এগুলোর খুব একটা না মাথা ঘামালেও হচ্ছে, জাস্ট এইটুকু মনে রাখবো জড় প্রসঙ্গ কাঠামো কি, অজড় প্রসঙ্গ কাঠামো কি, এবং অজড় প্রসঙ্গ কাঠামোর আপাতত আমাদের জানার দরকার নেই। জড় প্রসঙ্গ কাঠামোতে বা আমরা নর্মাল সব ম্যাথ করবো, সেখানে নিউটনের সূত্রে অ্যাপ্লাই করা যাবে, কোনো সন্দেহ রাখার দরকার নেই। যখন আমরা আধুনিক পদার্থবিজ্ঞানে যাব, তখন আমাদের সমস্যা হবে যে আমরা আসলে তখন এই নিউটনের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। সেটার সময় অনেক দেরি আছে, সেকেন্ড ইয়ারে না উঠলে এই জিনিস পড়াবে না। আচ্ছা, এটা গেল আমাদের কথাবার্তা। নেটওয়ার্ক প্রবলেম শহীদুল, আচ্ছা টাইম আপেক্ষিক, হ্যাঁ মহসিন কবির রাফি, হ্যাঁ টাইম অবশ্যই একটা আপেক্ষিক জিনিস। যে তোমার আসলে যদি এখন বলা হয়, আমি যেটা বললাম আমার রুমের ভিতরে যে টাইম, রাস্তার উপরে সেই টাইমটা ডিফারেন্ট হতে পারে। জিনিসটা যারা আসলে বুঝতেছো না, খুবই অদ্ভুত লাগতে পারে, বাট আপাতত বোঝার প্রয়োজন নেই। ইন্টারমিডিয়েট লাইফেই ডেপথে বোঝার প্রয়োজন নেই, খুবই বেসিক জায়গায় পড়ানো হয়, সেটা নিয়ে আমরা আলোচনা অবশ্যই করবো, কোনো ডাউট রাখো না। আমার খুবই ফেভারিট জায়গা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান বা নিউক্লিয়ার ফিজিক্স বা অ্যাস্ট্রোনমি, মানে জ্যোতির্বিজ্ঞান। এগুলো তোমাদেরকে আমি বোঝাবো। এবার দেখো আসি, আচ্ছা শহীদুল ইজ প্রেজেন্ট, ব্রেক নেন ভাইয়া। ওকে, ইনশাআল্লাহ ব্রেক নিব। আমার আসলে আমার চা দিয়ে গেছে, সো আমার আসলে গলাটা একটু কেমন লাগতেছে, আমি একটু ব্রেক নিব। আচ্ছা, আমার তো নেটের সমস্যার কথা না, আমার তো তোমাদের নেটের প্রবলেম থাকার কথা। আমি আমার একটা ফোন দিয়ে দেখতেছি, তো ক্লাস তো ভালোভাবে দেখা যাচ্ছে। তোমাদের দেখো কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু জানাও তো। যাদের আসলে কোনো প্রবলেম হচ্ছে না তারা একটু জানাও যে নেটের আসলে প্রবলেম কিনা, তারা একটু জানাও। এবার আমরা আলোচনা করব কি নিয়ে? আমরা এবার আলোচনা করব হচ্ছে তোমার আচ্ছা অন্যরা একটু জানাও, আমরা হচ্ছে গতি নিয়ে আলোচনা করব, পরম গতি, আপেক্ষিক গতি, এইগুলা নিয়ে। সবাই কি নিয়ে আলোচনা করতে যাচ্ছে এখন? পরম গতি, আপেক্ষিক গতি, এইগুলা নিয়ে। ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। সো দেখো, পরম গতি, আপেক্ষিক গতি, আশা করি কিছুটা জানো তোমরা, আমরা একটু ডেপথে জানবো। মোটামুটি এসএসসি লেভেলে ছিল এই ইনফরমেশন, এসএসসি লেভেলে ছিল পরম গতি এবং আপেক্ষিক গতি। পরম মানে কি? মানে যে কোনো একটা জিনিস যেরকম পরম মান বলি, পরম মান বলতে ওই যে আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করি না, যে তোমার আসলে
জেড মডুলাস ইজ ইকুয়াল টু তোমার আসলে হচ্ছে যে মাইনাস, মানে তোমার যদি নেগেটিভ পজিটিভ যাই থাকবে না কেন ফাইনাল প্রোডাক্টটা পজিটিভ বের হয়। এখানে তোমাদের কিছু প্রবলেম কাজ করে আমি জানি, বাট সেটা আলাদা বিষয়। আচ্ছা আমি একটু, তোমরা কেউ মাইন্ড করো না, আমি এখানে একটা জিনিস একটু বুঝাই তো, আমার বেশ মজা লাগতেছিল। তোমরা একটা জিনিস বুঝো না আমার যতটুকু ধারণা। সো একটা জিনিস তোমাকে যদি বলা হয়, তোমরা এই মডুলাসের ক্ষেত্রে অনেকেই দেখছো, মানে যে পরম মানের ক্ষেত্রে অনেকেই দেখছো যদি জেড এর মান পজিটিভ হয়, যদি বলা হয় যে জেড এর মান যদি পজিটিভ হয়, পজিটিভ হলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার জেড। যদি জেড এর মান নেগেটিভ হয়, তাহলে হচ্ছে মাইনাস জেড। এটাকে আসলে জানো তোমরা সেকেন্ড ইয়ারে যারা একটু আসো তারা একটু জানো। তো দেখো এটা কেন হয়, আমরা তো সব সময় জানি কি যে মডুলাসের ফাইনাল প্রোডাক্টটা অলওয়েজ কি বের হবে, পজিটিভ বের হবে। সো এটা কেন মাইনাস জেড বলা হয়, আমি একটু পরে আমার মেন কথা ফিরতেছি, আমি জাস্ট আগ্রহ তৈরি হইলো। এটা হচ্ছে তোমার আসলে হায়ার ম্যাথ দ্বিতীয় পত্রের আলোচনা। সো মাইনাস জেড কেন হয়, এখন দেখো এখানে জিনিসটা আসলে আমিও কনফিউজ থাকতাম। আর জেড এর মান শূন্য হইলে তো, জেড যদি শূন্য হয় তাহলে তো শূন্যই, বা জেড যেরকমই আছে। এইখানে একটা জিনিস খেয়াল রাখবা তোমরা, আসলে জেড এর মান যাই হোক না কেন ফাইনাল প্রোডাক্টটা কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। সো আমরা কিন্তু বলিনি মডুলাস জেড এর কথা, আমরা বলতে চাচ্ছি ভিতরে যে জেডটা আছে সেটা যদি পজিটিভ হয়, বাইরে আমি যদি জেডটা ব্যবহার করি কোনো সমস্যা নেই, কেননা ফাইনাল প্রোডাক্টটা পজিটিভ হইতে হবে। ভিতরে যে জেডটা আছে এটা যদি নেগেটিভ হয় তাহলে বাইরে আমাদের পজিটিভ দরকার, সেই জন্য কি করতে হবে, নেগেটিভ রাশিকে একটা নেগেটিভ দ্বারা গুণ করতে হবে। মূলত বোঝানো হচ্ছে, মনে করো জেড ইজ ইকুয়াল টু হচ্ছে -2, জেড ইজ ইকুয়াল টু -2, এটা হচ্ছে +2। সো দেখো যদি এটা +2 হয় 2 লিখে দাও, কোনো প্রবলেম নাই। এটা যদি -2 হয়, বাইরে যা যদি তুমি শুধুমাত্র জেড লিখতে প্রবলেম ছিল না, জেড মানে তো -2 প্রবলেম ছিল, কিন্তু যদি তুমি মাইনাস জেড লেখো তাহলে মাইনাস ইনটু মাইনাস, আশা করি বুঝতে পারতেছি, মাইনাস ইনটু মাইনাস, তখন আসলে এটা পজিটিভ হবে। সো আমি অনেক সময় ভাবতাম আচ্ছা জেড যদি নেগেটিভ হয় বাইরে কেন মাইনাস জেড হবে, অলওয়েজ তোমার হচ্ছে এখানে ই হওয়ার কথা, পজিটিভ আসবে সব সময়, জেড 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 আসবে, মোটেই না। এখানে খেয়াল রাখতে হবে জেড বলতে আসলে বোঝানো হচ্ছে এইটার মান আসলে যদি নেগেটিভ হয় -2 হইলো তাহলে এরকম হবে। আচ্ছা যাই হোক, ওকে, হ্যাঁ আছে এই জিনিসগুলা, আমি জাস্ট একটু আমার কাছে আগ্রহ তৈরি হলো, জাস্ট তোমাদেরকে বললাম। এটা পরে আলোচনা, আমি আসলে ম্যাথ কখনোই তোমাদের পড়াবো না, কেননা অনেক দিন এগুলো চর্চা থাকে না। তোমাদের ম্যাথ হচ্ছে মেইনলি ক্লাস নেবে তোমাদের রাইহান ভাই আছে, সানাউল্লাহ ভাই, যারা হচ্ছে 21 ব্যাচের রিভিশন প্রোগ্রামে মেইনলি। সো রাইহান ভাই সানাউল্লাহ ভাই হচ্ছে বুয়েটের পরীক্ষা ছিল, সো তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে 25 তারিখে। সো ইনশাআল্লাহ তোমাদের ক্লাস খুব দ্রুত শুরু করা হবে, হায়ার ম্যাথ এন্ড হচ্ছে মানে হায়ার ম্যাথের উপর স্পেশালি। সো এবার দেখো আসতেছি পরম গতি বা আপেক্ষিক গতির বিষয়টা। সো আমাদের এখানে ওই যে সেই আবার প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর কথা চলে আসতেছে। সো দেখো মনে রাখবা, আমরা পরম গতি বা আপেক্ষিক গতির ক্ষেত্রে যে বস্তুর গতি বের করতে চাচ্ছি সেটা নিয়ে ইন্টারেস্টেড না, যে বস্তুর গতি বের করতে চাচ্ছি সেটা নিয়ে একদমই আগ্রহী না। কাকে নিয়ে আগ্রহী, যে বস্তুকে আমরা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ বস্তু হিসাবে আলোচনা করতেছি, যে বস্তুকে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ বস্তু হিসেবে আলোচনা করতেছি সেটাই হচ্ছে আমাদের মেন ক্রাইটেরিয়া, আমাদের বুঝতে হবে। কি দেখো, যদি কোনো একটা প্রসঙ্গ বস্তু স্থির হয় তাহলে সেটার ক্ষেত্রে যদি একটা গতিশীল বস্তু থাকে তার সাপেক্ষে, তাহলে সেটা হচ্ছে পরম গতি। প্রসঙ্গ বস্তু যদি স্থির হয় এবং তার সাপেক্ষে যদি একটা স্থির বস্তু থাকে সেটাকে বলা হয় পরম স্থিতি। ঘটনা শেষ। আপেক্ষিক গতি কি, যদি তোমার হচ্ছে প্রসঙ্গ বস্তুটা গতিশীল হয় এবং তার সাপেক্ষে যদি আরেকটা জিনিস গতিশীল থাকে, গতিশীল না থাকলেও আবার ওটা না ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড শুধু এই জায়গাটা, প্রসঙ্গ বস্তু কি তোমার আসলে স্থির আছে, আসলে স্থির আছে, যদি স্থির থাকে তার সাপেক্ষে কোনো একটা জিনিস স্থির থাকলে পরম স্থির, গতিশীল থাকলে পরম গতি, তার সাপেক্ষে কি আছে সেটা আমার মেইন ইন্টারেস্ট না, মেইন ইন্টারেস্ট প্রসঙ্গ বস্তু কি অবস্থায় আছে। বুঝতে পারছি বড়টা, প্রসঙ্গ বিন্দু যদি আসলে গতিশীল থাকে তাহলে সেটাকে তার সাপেক্ষে যে জিনিসটা আছে তাকে আমি কখনোই কি বলতে পারবো না, মানে পরম গতি বা স্থিতি বলতে পারবো না, তখন তাকে আপেক্ষিক বলতে হবে। ঘটনাকে বুঝতে পারছি। আমাদের এখানে মেন আলোচনার বিষয় হচ্ছে কি, যে তোমার প্রসঙ্গ বস্তুটা কি বা প্রসঙ্গ বিন্দুটা কি। প্রসঙ্গ বিন্দু যেমন হবে
তার উপরে ডিপেন্ড করবে নামটা কি আছে। প্রসঙ্গ বস্তু স্থির হইলে পরম গতি পরম স্থিতি যে কোনো কিছু হতে পারে, প্রসঙ্গ বস্তু স্থির না হলে আপেক্ষিক হইতেই হবে, কথা শেষ। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে যে ঘটনাগুলো আসতেছে, আমরা এবার পরম গতি বা আপেক্ষিক গতির যে বিষয়টা, এই জিনিসটা একটু ডেপথে যাই। ডেপথে যেহেতু যাইতে চাইছিলাম, কিভাবে যাব সেটা হচ্ছে, যদি আমরা কখনো এইভাবে বের করতে চাই যে আপেক্ষিক গতির ক্ষেত্রে পরম গতি তো কখনো বের করতে আসে না, আমরা জানি যে আসলে সবকিছুই গতিশীল। আমরা গতিশীল, আমাদের পৃথিবী গতিশীল, পৃথিবী যে গ্যালাক্সির মধ্যে আছে, যে সৌরজগৎ আছে, সৌরজগৎ গতিশীল, সৌরজগৎ যে গ্যালাক্সির মধ্যে আছে, ছায়াপথের মধ্যে আছে বা মিল্কি ওয়ের মধ্যে আছে, সেটাও গতিশীল। সো পরম স্থিতি বা পরম গতি নেই, তোমরা জানো। এখন আমরা আপেক্ষিক গতির কনসেপ্টে আসি। কোনো একটা জিনিস যদি গতিশীল থাকে, প্রসঙ্গ বস্তু, এবং তার সাপেক্ষে আরেকটা জিনিসও যদি গতিশীল থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, মেন বিষয় আসে দিক কোন দিকে, দিক কোন দিকে। তো সেই দিকের ক্ষেত্রে যদি একই দিকে হয় তখন কি হয়, আমরা যদি আপেক্ষিক গতি বের করতে চাই তখন দুইটাকে আমরা বিয়োগ করি। কেন বিয়োগ করতেছি দেখো, তোমার এখানে যে বিষয়টা আসতেছে, তুমি ধরো তুমি 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছ, আরেকজন 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে তোমাকে যদি প্রসঙ্গ বস্তু ধরা হয় বা বিন্দু ধরা হয়, এই যে ব্যক্তিটা আছে সে তোমার থেকে কত বেশি বেগে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ডে। এখন যদি ডিফারেন্ট ঘটনা আসে, তুমি গেলে সামনে দিয়ে, আরেকজন আসলো তোমার থেকে অপোজিট দিয়ে, তখন কি হবে? আমরা সবাই অনেক সময় দেখে থাকবো, সেটা হচ্ছে কি, যখন তোমার একটা সামনে দিয়ে বাস যাচ্ছে আর একটা সামনে দিয়ে বাস যাচ্ছে, যখন এটা পাস করে তখন মানে অনেক বেশি গতিতে গেল, বা তুমি রাস্তার পাশে দাঁড়ায় থাকলে এতটা গতি মনে হয় না। তো সেই জিনিসটা আসতেছে, এইখানে ঘটনাটা আসে কি, যে তোমার এর সাথে এর যে পার্থক্যটা, এটার ক্ষেত্রে আমরা বিয়োগ করতে পারি, কোনো প্রবলেম নাই। তোমরা বলবো যে ভাইয়া আমরা একটা কনসেপ্টের সাথে পরিচিত হয়ে থাকতে হচ্ছে, তো আপনি সেই একটা কনসেপ্টই বুঝান যে আপেক্ষিক গতি মানে তোমার বিয়োগ করা, ঠিক আছে, আমি আপেক্ষিক গতি বিয়োগ করা কনসেপ্ট দিয়ে বুঝবো সব। এটা হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন বলো তো, বেগ আসলে একটা ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি? অবশ্যই একটা ভেক্টর রাশি। সো আমি যদি এই দিকটাকে পজিটিভ ধরি, তাহলে এই দিকটা তো কখনোই পজিটিভ হইতে পারে না, দিকটা তো এই দিকে, অবশ্যই তাহলে এটাকে হয় নেগেটিভ হইতে হবে। যদি এটাকে পজিটিভ ধরি, এটাকে তাহলে নেগেটিভ ধরতে হবে আবার, মানে এই দিকটাকে যদি পজিটিভ ধরি, এটা তাহলে নেগেটিভ দিক হবে। মনে রাখবা, এখানে যে কোনো দিককে তুমি পজিটিভ ধরতে পারো, যে কোনো দিককে নেগেটিভ ধরতে পারো। তোমার কথা আসতেছিল কি ভাইয়া, আর তুমি দেখো এইখানে ক্ষেত্রে কি ছিল, 5 10, দুইটারই দিক একই, তাহলে দুটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আমি জাস্ট সিম্পলি বিয়োগ করে দিয়েছিলাম। দুটার ক্ষেত্রে কোনটাকে মাইনাস দেওয়ার প্রয়োজন ছিল, দুইটারই দিক এক। এই দিকটাকে আমি হচ্ছে তোমার কি ধরলাম, আমি ধরলাম হচ্ছে পজিটিভ দিক। তখন আমি কি করছিলাম, 10 মাইনাস 5 দিচ্ছিলাম, অ্যান্সার বেরিয়ে যাচ্ছিল 5। এইখানে যেটা আসতেছে, আমরা কি বলতে চাচ্ছিলাম, আমরা বলতে চাইছি যে আচ্ছা আমাদের এখানে আপেক্ষিক গতিটা বের কর, বাট আমরা এই যে বলতে চাচ্ছিলাম যে নরমালি তোমাদের কি বোঝানো হয়, যখন বিপরীত দিক থেকে আসে তখন যোগ করে দাও, দুইটা বেগকে যোগ করে দেওয়ার জন্য বলা হয় যে 5 আর 10 যোগ করে দাও, তাহলে 15 আসবে। কিন্তু আমরা বললাম যে না, আমরা করবো না, আপেক্ষিক গতির মেন কথা হচ্ছে বিয়োগ করা, পার্থক্য বের করা। তো পার্থক্যের কনসেপ্টের ভিতরে যদি যাইতে চাই, পার্থক্যের কনসেপ্টে কি আসতে হবে, বিয়োগ করতে হবে। সো আমি এখানে ধরে নিই সামনের দিকে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আমি ধরি এটা হচ্ছে তোমার নেগেটিভ, এই দিকটাকে নেগেটিভ ধরতেছি, ঠিক আছে, সেটাকে ধরলাম নেগেটিভ। তাহলে কি আসতে হবে দেখো, আমি ধরলাম 5 এর সাথে যদি তোমার 10 এর পার্থক্য বের করতে চাই, 5 মাইনাস -10 কত আসে দেখো তো, 5 প্লাস 10 আসে না, 10 আসে, 15। আশা করি বুঝতে পারছি আমরা। সো দেখো 5 প্লাস 10 এটা হচ্ছে 15। এখন দেখো, আচ্ছা তোমাদের প্রেজেন্স তো অনেক কমে গেছে, আমরা তাহলে ক্লাস তো এরকম 7 জন তো ক্লাস নেওয়া যায় না। সো এখানে যেটা হচ্ছে কি, আমরা ইনশাআল্লাহ তাহলে ক্লাস দ্রুত শেষ করে দেব। তো দেখো 5 প্লাস 10 ইজ ইকুয়াল টু কত, 15। খেয়াল রাখবা 5 প্লাস 10 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আসলে 15। তুমি যদি কমন কনসেপ্ট যেটা আসে সেটা হচ্ছে কি, দিকটাকে যদি তুমি কনসিডার না করো, দিকের কারণে যে প্লাস বা মাইনাসের চিহ্নটা আসে, দিকের কারণে তো প্লাস বা মাইনাস চিহ্নটা আসে, যদি তুমি এটাকে কনসিডার না করো, যদি এই প্লাস বা মাইনাস চিহ্নকে কনসিডার না করো, তাহলে কিন্তু কি হচ্ছে, তাহলে তোমার আসলে আমরা কি পাবো, যদি দিকটাকে কনসিডার না করো তখন কিন্তু তুমি একবারে যা যোগ করবা, এই ঝামেলা ভিতরে যাবে না। কি কথা,
যদি দিক বিপরীত দিকে হয়, দুইটা দিক বিপরীত দিকে হয়, তখন আসলে হচ্ছে যোগ করতে হবে বেগ, যদি তোমার একই দিকে হয় বিয়োগ করতে হবে আপেক্ষিকের ক্ষেত্রে। বাট তুমি যদি দিককে কনসিডার করো, দিকের কারণে যে মাইনাস চিহ্নটা আসে সেটাকে কনসিডার করো, তাহলে একটা ফর্মুলাকে ফলো করলেই হচ্ছে, যেটা হচ্ছে বিয়োগ করবা। ঠিক আছে? আচ্ছা, সো এবার দেখো আসি আমাদের এখানে, এটা তো গেল আপেক্ষিক গতির কথাবার্তা। সো আপেক্ষিক গতির একটা ইন্টারেস্টিং অ্যান্সার দিই, আপেক্ষিক ত্বরণ, আপেক্ষিক ত্বরণের একটা ইন্টারেস্টিং অ্যান্সার দিই আমি। ঠিক আছে? সো আপেক্ষিক ত্বরণের একটা ইন্টারেস্টিং তোমার আসলে উদাহরণ দিই। ত্বরণ তো একটা, দেখো যে কোনো ভেক্টর রাশির আমরা আপেক্ষিকতা বের করতে পারি, বা যে কোনো স্কেলার রাশিরও পারি। মনে করো আমার শরীরের তাপমাত্রা একটা স্কেলার রাশি, আমার শরীরের তাপমাত্রা হচ্ছে 98 তোমার হচ্ছে ফারেনহাইট, 98 ডিগ্রি ফারেনহাইট। তোমার শরীরের তাপমাত্রা, এখন তোমার জ্বর হয়েছে 100 ডিগ্রি ফারেনহাইট, মধ্যে তুলনা করা সম্ভব, 2 ডিগ্রি ফারেনহাইট পার্থক্য, সবকিছুর মধ্যে পার্থক্য করা সম্ভব। এখন যদি আমরা স্পেসিফিকলি ত্বরণ নিয়ে কথাবার্তা বলতে চাই, লিফটের ত্বরণ, এটা কিন্তু খুবই পপুলার প্রবলেম লিফটের। ঠিক আছে? সেই ক্ষেত্রে কি ঘটনাগুলো ঘটবে, যদি আমাদের প্রেজেন্স এরকমই থাকে, ইনশাআল্লাহ আমরা এইটুকু পড়ে শেষ করবো আজকে। তো দেখো লিফটের ত্বরণে যে বিষয়টা আসতেছে, একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়ে মারলে, লিফটের ত্বরণের ক্ষেত্রে কি আসতেছে, একটা বস্তুকে তুমি উপরে, আচ্ছা এইটার দিকে যাওয়া দরকার না, এটা একটু জটিল হয়ে যাবে তোমাদের জন্য, আমি একটা ভালো এক্সাম্পল দিই তোমাদেরকে লিফটের। আচ্ছা, সো আমরা জানি পৃথিবীতে একটা অল টাইম ত্বরণ কাজ করতেছে, সেটা কি জি, এটা তো জানি পৃথিবীতে অল টাইম একটা ত্বরণ কাজ করছে, সেটা হচ্ছে জি। কোথায় কাজ করে? নিচে বরাবর, সেটা হচ্ছে নিচে বরাবর জি কাজ করতেছে। এখন দেখো আমরা এখানে লিফটের কথা বললাম, সো লিফট অলওয়েজ ত্বরণে নামে, লিফট কখনোই সমবেগে নরমালি নামে না, সেটা একটা ত্বরণে নামে, বা ত্বরণে উপরের দিকে যায়, হয় উপরের দিকে ত্বরণে যাইতে পারে, অথবা নিচের দিকে ত্বরণ আসতে পারে, যে কোনো একটা ঘটনা ঘটে। এখন আমি সবসময় দেখো জি এর ক্ষেত্রে জানি কি নিচের দিকে কাজ করে, এটা না কোনো ডাউট নেই, বাট লিফটের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে উপরের দিকে যাওয়া আর একটা নিচের দিকে আসা, দুইটা ঘটনা ঘটতে পারে। দুইটা ক্ষেত্রে মনে করো ত্বরণ আছে, সেটার মান হচ্ছে এ। এখন আমি যে কোনো একটা সাইডকে পজিটিভ ধরে নেব, যে কোনো একটা সাইড, তুমি নিচেরটাকে ধরো অথবা উপরের দিকে ধরো। নিচের দিকে যদি তুমি পজিটিভ ধরো, আমি ধরলাম এই নিচের দিকেরটাকে পজিটিভ ধরলাম। ঠিক আছে? তাহলে এদের আপেক্ষিক ত্বরণ যদি বের করতে চাই, এটা তাহলে অবশ্যই নেগেটিভ হবে। এখন দেখো আমি যদি এদের আপেক্ষিক ত্বরণ বের করতে চাই, কোন একটা লিফট এ ত্বরণে নিচে নামতেছে, সো নিচে নামার ক্ষেত্রে এর আগে একটা ত্বরণ আছে যার সাথে আমরা সাপেক্ষ করতেছি, যার সাপেক্ষে যাচ্ছি, সেটা হচ্ছে পৃথিবীর ত্বরণ। এর নিচে নামতেছে, সেটা হচ্ছে পজিটিভ ধরে রাখছি, সো কি আসবে এবার দেখা যাবে যে আমরা বিয়োগ করব না, জি মাইনাস এ, একই দিকে যখন হয়, আমরা দেখাইছিলাম একই দিকে, তখন কি জাস্ট নরমালি বিয়োগ করছে। যখন আমরা বিপরীত দিকে দেখছিলাম, তখন যদি আমরা এই দিকটাকে বিবেচনা, মানে দিকের জন্য প্লাস মাইনাসকে বিবেচনা না করি, তখন কি করি, যদি এটা উপরের দিকে যায় জি প্লাস এ হবে না, এটাই তো আসে। সো এই বিষয়টা কিন্তু ভালোভাবে তোমরা আয়ত্ত করে রাখবা কোন একটা লিফটের ক্ষেত্রে। এখন তুমি বলবা যে ওই যে আমি প্রথমে যে বলছিলাম, আমাদের কোর যে প্রিন্সিপালটা আছে, কোর যে নিয়মটা আছে, সেই নিয়মে যদি আবদ্ধ থাকতে চাই, তখন কি করতে হবে, অলওয়েজ জি মাইনাস এ, কিন্তু এখানে তোমার এর দিকটাকে কনসিডার করতে হবে, সেটা হচ্ছে কি উপরের দিকে গেলে নেগেটিভ, সো তখন আসবে কি জি মাইনাস মাইনাস এ, তখন আসবে কি জি প্লাস এ, ঠিকই ফাইনাল প্রোডাক্ট আমরা পেয়ে যাবো। আর যদি জি, তোমার আসলে যদি জি প্লাস এর কথা বলি, তো দেখো জি তারপরে কি প্লাস, এখানে দেখো তোমার আসতেছে কি, আমি যদি বলি প্লাস এ, সরি আমরা জি মাইনাস এর যে কথাটা আসছিল, এটা ক্ষেত্রে জি মাইনাস এ আসছিল, সো দেখো কি আসতেছে, জি মাইনাস কি আসতেছে প্লাস এ, সো ফাইনালি জি মাইনাস এই থাকবে, এটাই হচ্ছে কথাবার্তা। বুঝতে পারছি ঘটনাটা? আচ্ছা, তোমরা যারা আসলে এরকম ভাবে, মানে দেখো একটা জিনিস তোমাদেরকে একটা সিম্পল একটা আমি লজিক বলি, যেটা আসলে কেন মানে নরমালি ক্লাস আসলে শেষ করার পেছনে কারণটা কি থাকতে পারে। তোমাদের এইখানে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম, বা আমি কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলা পছন্দ করি না, আমি কখনো বলি, বাট একটা জিনিস মনে রাখবা, তোমাদের যদি এখন আমি কি করার চেষ্টা করতে পারতাম, তোমাদেরকে আমি প্রতিদিন 7টার সময়, প্রতিদিন 9টার সময়, প্রতিদিন 10টার সময় তোমাদের একটা লাইভ সেশন রাখতে পারতাম, যেখানে বসে বসে তোমাদের মোটিভেশন দিব।
এন্ড মোটিভেশন দিতে গেলে আসলে দুনিয়ায় একটা জিনিস আছে যেটা মানুষ দিতে সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে মোটিভেশন। এটা দিতে আসলে একদমই কষ্ট হয় না। তোমাকে আমি অনেক স্টোরি শোনাইতে পারি, আমার কি স্ট্রাগল ছিল, আমি কোথায় কোথায় ভালো করছি, আমি কিভাবে আসলে বুয়েটের ফার্স্টের থেকেও কলেজে কুইজ পরীক্ষায় বেশি পেয়ে গেছি। সো আমার বন্ধু যে বুয়েটের ফার্স্ট, এরকম ধরনের ঘটনা বলতে পারি, তারে আমি লাইভে নিয়ে আসতে পারি, সব ঘটনা করতে পারি। বাট এগুলা তোমার লাইফে খুব বেশি দিন পরিবর্তন আনবে না। বেশি পরিবর্তন যেটা আসবে সেটা হচ্ছে তুমি আসলে তোমার জায়গাটাকে সঠিকভাবে বুঝতেছো কিনা, এবং তুমি আসলে সেটাকে পরিবর্তন করতে চাও কিনা। মনে রাখবা, এই বাইরের থেকে এক্সটার্নাল যে মোটিভেশন গুলো আসে, এইগুলো আসলে খুব একটা কাজে লাগে না। আমি তাহলে তোমাদেরকে এতদিন আমার অ্যাডমিশন লাইফে যে জার্নিটা ছিল আমি শেয়ার করতাম, এবং সেটা খুবই প্যাথেটিক ছিল। তোমরা শুনে খুব বেশি বলতে ভাইয়া তো সেরা, ভাইয়া তো সেরা, এরকম ধরনের একটা চিন্তা ভাবনা আসতো। বাট আমি কখনোই চাইনি যে আমার স্ট্রাগল তোমাদের আমার জন্য মার্কেটিং হোক। তোমাদের ক্ষেত্রে যে জিনিসটা বলে রাখি, আমি যত সাকসেসফুলি হই না কেন, তোমার বুয়েটে যে ফার্স্ট হচ্ছে সে যত সাকসেসফুলি হোক না কেন, যে মেডিকেলে ফার্স্ট হচ্ছে সে যত সাকসেসফুলি হোক না কেন, এগুলা মোটিভেশন না। মোটিভেশন হচ্ছে তুমি যখন খেয়াল করবা তোমাকে টাকা পাঠাইতে পাঠাইতে তোমার বাবার একটা সময় হচ্ছে দাড়ি দুটা দিনটা সাদা হয়ে গেছে, চুল দুটা দিনটা সাদা হওয়া শুরু করছে, বাট তুমি এখনো কিছু করো না বাবা মার জন্য। তুমি যখন বৈশা বৈশা হচ্ছে তোমার কি করতেছিলে, কোনো একটা গ্রুপের হচ্ছে কোন একটা ভাইয়ের ফ্যান হচ্ছিলে, বা কোন একটা ভাইয়াকে যে বলছে ভাইয়া আমি বিগ ফ্যান, এন্ড হচ্ছে কি সেই সময় তোমার বাবা ফোন দিয়ে জিজ্ঞাসা করছে বা মা ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে তুই কি খাওয়া দাওয়া করছিস, মাসে এই মাসে কয় টাকা পাঠাবো। এগুলাই হচ্ছে সমস্যা, এগুলাই হচ্ছে মোটিভেশন থাকা দরকার। তখন তোমার ভাবা উচিত আমার জন্য যেগুলা করতেছে এগুলাকে আসলে কি জাস্টিফাইড, এগুলাকে আসলে আমি যা করতেছি, মা বাবা যে টাকা পয়সা পাঠাচ্ছে, যে কষ্ট করতেছে, তারপরে কি এটা কি জাস্টিফাইড। এটা যদি ভাবতে না, তাহলে হচ্ছে বুঝছো তোমাদের এই মোটিভেশনের উপর বেস করে আসলে অনেক কিছু দেওয়া হয়ে যেতে পারে। তোমাদেরকে আসলে এটা থ্রুতে খুব বেশি ম্যানিপুলেট করাটা ভেরি ইজি, তোমাদেরকে ম্যানিপুলেট করাটা ভেরি ইজি। এন্ড হচ্ছে এটা আসলে করা যেতে পারে। ওই যে বললাম প্রতিদিন হচ্ছে এই ক্লাসটা নিয়ে তোমার হচ্ছে আমি হচ্ছে আমার চেয়ার রয়েছে সুন্দর করে, ওয়েব ক্যামেরা রয়েছে, বসবো পাশে চা নিয়ে, তোমার হচ্ছে যে চা দিয়ে গেছে আমাকে, বাট আমি তো খাওয়ার সুযোগ পাচ্ছি না, ক্লাসের মাঝখানে কেমন হয়ে যাবে না, বাট ওইটা বসে তোমার হচ্ছে ই করতে পারতাম, চা খাইতাম আর হচ্ছে তোমাদের কোশ্চেন দেখতাম, বলতাম যে হ্যাঁ হ্যাঁ পড়ো, এখনই উঠে পড়ো, এখনই পড়ালেখা শুরু করো, এরকম করতে পারতাম। তো এই জন্য আসলে মূলত রাখতে হয়, ঠিক আছে। আচ্ছা, না না আচ্ছা, মহসিন কবির রাফি, তুমি যেটা কোশ্চেন করছো ভাই উপরে মাইনাস আর নিচে প্লাস, এমনটা না, তুমি যে কোনো দিককে কি করতে পারো, প্লাস ধরতে পারো বা মাইনাস ধরতে পারো। আচ্ছা তোমাকে আমি উদাহরণ দিয়ে দেখাই, এটা উদাহরণ দিয়ে দেখাই, আমি উদাহরণটার ক্ষেত্রে বলি। আচ্ছা, উদাহরণের ক্ষেত্রে কি আছে দেখো, আমি ধরলাম এই যে উপরে যাওয়াটা প্লাস, নিচে যাওয়াটা মাইনাস, তো ধরলাম নিচে যাওয়া হচ্ছে মাইনাস। এখন দেখো নিচে যাওয়া যদি মাইনাস হয় তাহলে জিও কি মাইনাস হবে না, জি তো অলওয়েজ নিচে কাজ করে। এবার দেখো যদি আমি আপেক্ষিক ত্বরণ বের করতে চাই, আপেক্ষিক ত্বরণ যদি বের করতে চাই তখন কি করব, মাইনাস জি বাই কত, তোমার আছে এ মনে করো নিচে নামতেছে, সো মাইনাস মাইনাস কি তোমার এ, কেন অলওয়েজ বিয়োগ হবে, অলওয়েজ বিয়োগ হবে। সো এটা নিজের দিকটাই হচ্ছে নেগেটিভ, মানে তোমার নেগেটিভ আসতেছে, এটাও মাইনাস, তো দেখো কি আসতেছে মাইনাস জি প্লাস এ, এটা আসবে। তুমি বের করে দেখো সবগুলোর ক্ষেত্রে সেম মান আসবে, সবগুলোর ক্ষেত্রে সেম মান আসবে। এবং দেখো যদি আমি বলি যে ভাই তাহলে হচ্ছে কি মাইনাস জি উপরের দিকে পজিটিভ, তাই তো, মাইনাস হচ্ছে পজিটিভ এ, কত আসবে মাইনাস জি মাইনাস এ। বুঝতে পারছো ঘটনাটা। এখানে তোমরা বলবা যে ভাই তাহলে কিরকম হইলো, তোমার আমি এখানে তোমার এক্সাম্পলটা দিয়ে দেখা একটু। মাইনাস জি মানে কি 9.8 মনে করো, এবং এর মানটা আমি দিয়ে দিলাম সেটা হচ্ছে 4.8, এর মান প্লাস 4.8 হতে পারে মাইনাস 4.8 হতে পারে। এখন আমরা এর আগে কি দেখছিলাম যে তোমার যদি নিচের দিকটাকে পজিটিভ ধরতাম তখন একটা অ্যান্সার পাইছিলাম জি মাইনাস এ, আরেকটা পাইছিলাম জি প্লাস এ, তাই তো। সেটার ক্ষেত্রে দেখো যখন আমরা 9.8 কে বা সবগুলোকে পজিটিভ ধরছিলাম, সো 9.8 সরি, আচ্ছা, সো এটা হচ্ছে 9.8 প্লাস সরি মাইনাস মাইনাস কত 4.8, কত আসতেছে তোমার হচ্ছে 5, তাই তো। এখন দেখো 5 এর চিহ্নটা কি পজিটিভ, সো দিকটা আমাদের ফাইনাল যে ত্বরণটা আসবে আপেক্ষিক ত্বরণ সে দিক কি হবে নিচে হবে। দেখো এটা হচ্ছে ফাইনাল ত্বরণ f1 দিলাম, আমাদের এই পাশের হিসাব যেটা করতেছিলাম। এবার দেখো আসতেছে জি প্লাস এ, জি প্লাস এর ক্ষেত্রে কত আসবে 9.8 প্লাস 4.8, কত আসবে 14.6,
সো এটার ক্ষেত্রেও কিন্তু নিচের দিকে আসতেছে। এখন আমার যে বিষয়টা আসতেছে, আমি যখন বললাম যে ভাই আমি যদি তোমার দিকটাকে পুরো উল্টাই দিই, নিচের দিকে মাইনাস উপরের দিকে প্লাস ধরি, তখন কি আসতেছিল দেখো, মাইনাস জি প্লাস এ আসতেছিল এইটার বদলে, তাই তো? এটার বদলে আসতেছিল তোমার হচ্ছে মাইনাস জি প্লাস এ। এবার সরি এইটার বদলে আসছিল কি আমাদের এক মিনিট দাঁড়াও, সেটা ক্ষেত্রে আসলে কি জি নিচে এ বিয়োগ দিছিলাম আমরা, সেটা ক্ষেত্রে কি আছে জি নিচে এ বিয়োগ দিছি আমরা। সো এবার দেখো আমি বলি তোমার হচ্ছে এখানে মাইনাস যদি আমি বলি সেটা কত আসবে, মাইনাস 9.8, মাইনাস 9.8 প্লাস কত 4.8, কত আসবে মাইনাস 5, তাই তো? দেখো তো মাইনাস 5 আসছে, এখানে কত আসছিল প্লাস 5। সো আমি দেখো এখন যদি আমি বলি ফাইনাল প্রোডাক্টটা এরও নিচের দিকে না, কেন নিচের দিকে? কেননা জি এর দিকটা তো নিচেই ধরছিলাম, মানে পজিটিভ দিকটা তো নিচেই ধরছিলাম, সরি নেগেটিভ দিকটা। তো দেখো নেগেটিভ যেহেতু আসছে আমার এইখানে ফলাফলটাও নিচের দিকে আসবে, কারণ এখন তো আমি নিচের দিকটাকে নেগেটিভ ধরে রাখছি, ফলাফল নেগেটিভ, সো নিচের দিকে, কেননা নিচের দিকে নেগেটিভ ধরে রাখছি। ঘটনা বুঝতে পারতেছি, এইখানে আমরা পজিটিভ বলে নিচের দিকে ধরে রাখছিলাম, সো এর ফলাফলটা পজিটিভ পাইছে বলে নিচের দিকে আসতেছে, দিক যেটাকে ধরতেছে। এবার দেখো এটাকে যদি আসি কত আসবে না, মাইনাস 9.8 মাইনাস কত 4.8, কত আসবে না তোমার মাইনাস 14.6। সো দেখো এটার ক্ষেত্রে তোমার নিচের দিকে, এটার ক্ষেত্রে নিচের দিকে, জাস্ট আমরা মেন কোর জায়গাটা চেঞ্জ করে রাখছিলাম, সেটা হচ্ছে একটার ক্ষেত্রে ওকে মহসিন কবি গ্রাফি, বুঝতে পারছেন? সো আমাদের মেন কোর জায়গাটা আমরা চেঞ্জ করে রাখছি, মানে চেঞ্জ করে ফেলছি, সেটা হচ্ছে কি একটার ক্ষেত্রে মানে তোমার হচ্ছে একটা জায়গার ক্ষেত্রে আমরা নিচেরটাকে পজিটিভ, একটা ক্ষেত্রে উপরটাকে পজিটিভ, যেটাই বলো না কেন অলওয়েজ ফলাফল সেম আসবে। বাট তোমাদের হিসাবের সুবিধার্থে আমি সাজেস্ট করব নিচের দিককে অলওয়েজ পজিটিভ ধরবা, তাহলে দেখবা তোমাদের কনফিউশন কম কাজ করবে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে। সেখানে মনে রাখবা যে চেষ্টা করবা নিচের দিকে নরমালি কি করার জন্য, নিচের দিকে তোমার হচ্ছে চেষ্টা করবা যে পজিটিভ ধরার জন্য, তাহলে তোমাদের হিসাবটা সহজ আসে। এত এরকম ভাবে মাইনাস চিহ্ন দিয়ে দিয়ে করতে ভালো লাগে, ভালো লাগা তো কথা। তো এই জিনিসটা চেষ্টা করবা। ওকে আচ্ছা, তাহলে কি আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করে দিব? আই থিংক শেষ করে দেওয়াটা দরকার। আজকের ক্লাস বেশি এরকম ভাবে নিব না, তোমরা এরপরে আমাকে জানা। আমার এখানে বেশ কয়েকটা জিনিসের আগ্রহ ছিল, যেটা হচ্ছে তোমাদেরকে শেখানোর ইচ্ছা ছিল, সেটা পার্টিকুলারলি যেটা হচ্ছে যে তোমার আসলে লেখ চিত্র, আমি চাইছিলাম তোমাদেরকে লেখ চিত্র বোঝাবো। লেখ চিত্র বলতে হচ্ছে তোমার এই যে এবং হচ্ছে অন্তরীকরণ যেটা বিষয়। আচ্ছা, অন্তরীকরণের বিষয়টা তোমাদের আজকে আসলে বলা পসিবল না, যদিও তোমাদের আসলে যেহেতু তোমাদের ভিতরে একটা বন্ধু আসলে প্রবলেমটা বলছিল অন্তরীকরণের কথা, আমি অবশ্যই এটাকে বুঝাবো। বাট যদি তোমাদের আসলে এরকম প্রেসেস থাকে তাহলে তো সম্ভব না, আমি তাহলে রেকর্ডের একটা ক্লাস আকারে দিব শুধুমাত্র অন্তরীকরণের জিনিসটা বোঝানো। বাট আমার খুব ইচ্ছা ছিল যে আমি তোমাদের এই গ্রাফ গুলো ভালোভাবে বোঝাবো, এই যে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এই প্রত্যেকটা অংশ আসলে কি কি রিপ্রেজেন্ট করে, এই যে একটা খন্ড আসতেছে এই প্রত্যেকটা খন্ডকে একটা জিনিস রিপ্রেজেন্ট করে। আমার ইচ্ছা ছিল আমি এইগুলো একটু ডিটেইলসে বোঝানোর চেষ্টা করব, এন্ড হয়তোবা করতাম, বাট যেহেতু তোমাদের আসলে ক্লাসে ভাই প্রেজেন্ট হয়, সো আমরা ইনশাআল্লাহ এখানে নেক্সট দিন ক্লাস আলোচনা করব। এট দ্য সেম টাইম এইটা প্লাস অন্তরীকরণ যদি আসলে তোমরা না চাও তাহলে আমি শুধুমাত্র অন্তরীকরণের উপরে একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, শুধুমাত্র অন্তরীকরণের উপরে একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। যদি তোমরা আসলে ই করো যে না আমার আসলে ক্লাস দরকার আছে, যদি আমরা বুঝতে পারি তোমাদের রেসপন্স থাকে, তাহলে এটাও বুঝাবো, ম্যাথ প্রবলেমও সলভ করবো। সো তোমাদের কাজ কি, যে আমাদের গ্রুপে আসলে স্টুডেন্ট মেডিকেল অ্যাডমিশন যে গ্রুপ আছে ওই গ্রুপে পোস্ট করবা তোমাদের কোথায় প্রবলেম আছে, কোন ম্যাথ নিয়ে প্রবলেম আছে, প্রাস নিয়ে কোথায় কি প্রবলেম আছে সেগুলো না বলবা, আমি অবশ্যই ডিসকাস করব। আদারওয়াইজ ডিসকাস করার আমি কোনো তোমার হচ্ছে রিজন দেখি না। ওকে।